হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিওটাতে বলবো যে আমরা যারা মধ্যবিত্ত মানুষ, যারা সো কল্ড মিডল ক্লাস আমরা বলে থাকি, সেই মিডল ক্লাসের কিছু ভুল, এই ভুলগুলো যদি আমরা একটু শুধরে নিই, তাহলে মনে হয় আগামী দিনে আমাদের পথ চলাটা আরও একটু স্মুথ হয়ে যাবে। এই ভুলগুলো আমরা করি কোথায়? আমাদের পার্সোনাল ফাইন্যান্সে এই ভুলগুলো করি। এই ভুলগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ভুল হচ্ছে আমাদের এমার্জেন্সি ফান্ড না রাখা। দেখুন, আমি এর আগে অনেক ভিডিও তৈরি করেছি যেখানে এমার্জেন্সি ফান্ড কতটা প্রয়োজন সেটা নিয়ে বলেছি। কিন্তু শর্টে আমি বলি যে এমার্জেন্সি ফান্ড বলতে আপনার যে টাকা মাসের খরচা হয়, সেটার 6 মাসের টাকা কোথাও আলাদা করে সেভ করে রাখা। 6 মাস থেকে 1 বছর হলে বেশি ভালো হয়। সেই টাকাটা আনটাচ থাকবে এবং এমন একটা জায়গায় রাখবেন সেটাও গ্রো করছে। এটা হচ্ছে এমার্জেন্সি ফান্ড। সেকেন্ড হচ্ছে, আমরা মিডল ক্লাস মানুষ চট করে বুঝি না। বুঝতে আমরা একটু সময় নিই। এই যে রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের ব্যাপারটা এত কিছু বলা হয়। আজকের দিনে একটা বাচ্চা ছেলে, মানে বয়স 25-30 বছর, তাকে যদি বলা হয় যে ভাই এখন থেকে রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের জন্য চিন্তা করো, সে মাথাই দেবে না। সে কানে শুনবেই না। বলবে যে এখন তো আমার অ্যাজমোজ করার বয়স, এখন থেকে আমি কি রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের উপর জোর দেবো। কিন্তু একটা ছোট্ট হিসেব আপনাকে দেখাই। একজন 25 বছরের ছেলে যদি ভাবে যে আমি একটা 1 কোটি টাকার পারপাস করবো, সে যদি মাসে 1500 টাকা মিনিমাম এসআইপিতে রাখে, তার 60 বছরে সেই 1 কোটি টাকার একটা কর্পাস তৈরি করতে পারবে। কিন্তু সে যদি 25 বছরে শুরু না করে, সে যদি ভাবে আমি 30 বছরে শুরু করব, তাহলে সেখানে প্রায় 3000 টাকা ওকে রাখতে হবে। ডবল 5 বছর পরে এটা ডবল হয়ে যাচ্ছে। প্রায় 3000 টাকা রাখতে হবে। তবে গিয়ে একটা 1 কোটি টাকার কর্পাস ওর 60 বছরে তৈরি হচ্ছে। কিন্তু তখনও ঘুম ভাঙলো না বা ইচ্ছে হলো না। 40 বছরে গিয়ে মনে হলো যে আমি একটা 1 কোটি টাকার কর্পাস আমার রিটায়ারমেন্টে তৈরি করব। তখন 10,000 টাকা ইএমআই লাগবে। তার মানে 10,000 টাকার এসআইপি লাগবে প্রত্যেক মাসে। এবং 40 বছরেও আমার ঠিক ঘুম ভাঙলো না। সেটা গিয়ে দাঁড়ালো 50 বছর, যখন আমার বয়স অনেকটাই হয়ে গেছে এবং প্রচুর খরচা আমার এই সময়। ছেলের এডুকেশন, মেয়ের এডুকেশন, বাড়ির ইএমআই, গাড়ির ইএমআই। এরপরেও যদি আমি ভাবি যে রিটায়ারমেন্টের সময় আমার 1 কোটি টাকা দরকার মিনিমাম, তাহলে প্রায় 43-44 হাজার টাকার ইএমআই বা এসআইপি আমাকে কন্টিনিউ করতে হবে। তবে আমি 60 বছরে গিয়ে একটা 1 কোটি টাকার কর্পাস তৈরি করতে পারবো। বুঝুন, যেটা 1,500 টাকা মাসে কাটালেও হতো, সেইটা গিয়ে 50 বছর গিয়ে মনে পড়লো, তখন দেখা যাচ্ছে আমি 44,000 টাকা এসআইপি আমাকে করতে হবে। কত একটা বোঝা নিয়ে নিলাম না? এটাই যদি আগে চিন্তা করতাম তাহলে ভালো হতো। তো এই একটা ভুল, যে রিটায়ারমেন্ট প্ল্যানিংটা নিয়ে আমরা একদমই চিন্তা করি না। আমরা ভাবি যে এরকমভাবেই চলে যাবে। আবার কিছু জায়গায় দেখা যায় যে সেভিংস অ্যাকাউন্টে আমাদের প্রচুর টাকা পড়ে থাকে। 2 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা হয়তো সেভিংস অ্যাকাউন্টে ফেলে রেখে দিই, আলমারিতে রেখে দিই, বিছানার তলায় রেখে দিই। যে টাকাগুলো ঠিকমতো গ্রো করছে না। এবং সেখান থেকে মানে দেখা যাচ্ছে কিছু রিটার্ন তো পাচ্ছি না, উল্টে ইনফ্লেশনের জন্য আমার টাকার ভ্যালুটা কমে যাচ্ছে। এবং আগামী দিনে দেখা যাচ্ছে আমার পারচেসিং পাওয়ার কমে যাচ্ছে। আমার টাকার পারচেসিং পাওয়ার কমে যাচ্ছে। তো এইটা একটা ভুল। এই ভুলটা থেকেও আমাদেরকে একটু দূরে সরে আসতে হবে। এবং অনেক সময় দেখা যায় যে আমরা ব্যাংকে যে ফিক্সড ডিপোজিট করি, পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট, এই ধরনের যে ডিপোজিটগুলো আমরা করি, সেগুলোকে ভেবেই নিই সেগুলো আমাদের ইনভেস্টমেন্ট। বাট ইনভেস্টমেন্ট এটা নয়। ইনভেস্টমেন্ট যেখানে ফিক্সড রিটার্ন থাকবে না, যেখানে আনসার্টেনিটি থাকবে, যেখানে ম্যাক্সিমাম রিটার্ন আমি পাওয়ার চান্সেস আছে, সেই জায়গাটাকে ইনভেস্টমেন্ট বলছে। যেমন আপনি এসআইপিতে যদি রাখেন, তো এসআইপির টাকা কীভাবে কম্পাউন্ডিং হবে, প্রায় হিসাব করে দেখা যাচ্ছে, মানে হিস্টোরিক্যাল, মানে আপনার যে রেট, তাতে দেখা যাচ্ছে 12-14% যদি কম্পাউন্ডিং হয়, তাহলে খুব কম টাকা রেখেও একটা কম্পাউন্ডিংয়ে ভালো টাকা রিটার্ন কর্পাস আপনি তৈরি করতে পারবেন। ঠিক এটাকে আমরা ইনভেস্টমেন্ট বলি, আর এটাই হওয়া উচিত। এর পরের পয়েন্ট যদি আমি বলি, সেটা হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণে অ্যাডিকুয়েট টার্ম ইন্স্যুরেন্স থাকে না। আমরা দেখে নিলাম, ধরে নিলাম যে আমার মাসে 1 লক্ষ টাকা করে রোজগার আছে, বছরে আমার 12 লক্ষ টাকা রোজগার। তো 12 লক্ষ টাকার যদি আমার প্রোটেকশন দরকার, মানে 12 লক্ষ টাকার এগেনস্টে যদি আমার কোনো টার্ম ইন্স্যুরেন্স আমার করতে হয়, তাহলে প্রায় 12 লক্ষ টাকার 20 গুণ হওয়া উচিত। মানে প্রায় 2.5 কোটি টাকার কাছাকাছি আমার টার্ম ইন্স্যুরেন্স থাকা দরকার। সেখানে আমার ইন্স্যুরেন্স ভ্যালু থাকে। হয়তো জিজ্ঞাসা করলে হয়তো অনেকে বলবেন যে আমার হয়তো 25 লাখ বা 50 লাখ টাকার ইন্স্যুরেন্স করা আছে। কিচ্ছু হবে না বছরে, কিচ্ছু হবে না। টার্ম ইন্স্যুরেন্সটাকে একটুখানি বাড়ান, আপনার ইয়ারলি ইনকামে 20 গুণ করার চেষ্টা করুন। প্রপার হেলথ ইন্স্যুরেন্স নেই, এখানেও সমস্যা। অ্যাডিকুয়েট হেলথ ইন্স্যুরেন্স থাকা খুবই জরুরি। হয়তো 5 লাখ বা 3 লাখ বা 7.5 লাখ এরকম কিছু একটা হেলথ ইন্স্যুরেন্স নিয়ে রেখে দিয়েছি। আজকের দিনে কোনো 20 লাখ টাকা কিচ্ছু না। এটা ভালো দামি হসপিটালে যাবেন, একদম শেষ, আপনার হেলথ ইন্স্যুরেন্সের পুরো টাকা শেষ করে দেবে, এক শটে শেষ করে দেবে। যেই দেখবে আপনার হেলথ ইন্স্যুরেন্স এরকম পরিমাণে আছে। তো আপনি বাড়ান হেলথ ইন্স্যুরেন্সটাও, সময়ে সাবমিশনটাকে ইনক্রিজ করুন। এবং শেষে
সবথেকে শেষে যদি আলোচনা করা হয় যে কী ভুল আমরা মানে সবার শেষে করছি, সেটা হচ্ছে যে কোনো প্ল্যানিং নেই, কোনো গোল বেসড ইনভেস্টমেন্ট নেই। কেউ যদি এসে বললো একটা ইন্স্যুরেন্স করতে হবে, করে দাও। কেউ যদি বললো যে পোস্ট অফিসে একটা রেকারিং করে দিতে, করে দিন। কেউ যদি বললো একটা ফিক্সড ডিপোজিট করতে, করে দাও। মানে ঠিক এরকম করে যা আছে, মানে একটা গোল বেস হওয়া উচিত। মানে কি, যেমন আজকে আপনার বয়স, ছেলের বয়স হচ্ছে 1 বছর, আপনার 20-22 বছরের পয়সা দরকার, তো সেরকমভাবে করুন। এবং প্রত্যেক বছর সবথেকে ভাইটাল ব্যাপারটা হচ্ছে যে আমরা ইনভেস্টমেন্ট করার পর রিভিউ করি না। আজকে মেয়ের জন্য একটা সুকন্যা সমৃদ্ধি করেছি, অনেক জায়গায় এরকম শুনে থাকি। যখন জিজ্ঞাসা করি যে মেয়ের জন্য কি, না সুকন্যা সমৃদ্ধি করা আছে এবং ওটাতে হয়ে যাবে। কত রাখেন? না যখন যেরকম ইচ্ছে হয় আমি রেখে দিই প্রত্যেক মাসে। ম্যাক্সিমাম লিমিট 1.5 লাখ টাকা। এবার যখন যেরকম ইচ্ছে হয় রেখে দিই। পারপাসটা সলভ হবে? আপনি জানেনই না যদি 1.5 লাখ টাকা করে প্রত্যেক বছর রাখি তাহলে আমার 21 বছরে কত আসবে, সেই হিসাবটা তো করতে হবে। তারপরে দেখতে হবে যে সেই হিসাব যেই কর্পাসটা আমার রিটার্ন আসবে সেটাতে আমার মেয়ের এডুকেশন বা বিয়ে এগুলো হবে কিনা। যদি না হয় তাহলে আমাকে অ্যাডিশনাল কিছু করতে হবে। না আমরা ধরে নিচ্ছি যে ওই সুকন্যা সমৃদ্ধি আছে, ওতে হয়ে যাবে, তাও আবার ঠিকঠাক রাখি না। তো এইগুলো মানে কী বলবো, গোল বেসড নয়। তো এই রিভিউগুলো আপনাকে করতে হবে কোনো এক অ্যাডভাইজারের কাছে বসে, যে আমি ঠিকঠাক রাস্তায় যাচ্ছি কিনা। বছরে একবার করে করুন, সব জিনিসপত্র দেখে শুনে সব ঠিকঠাক করে রাখুন। এবং সবার শেষে একটা বলবো, আপনার ফ্যামিলি প্রোটেকশন ডায়েরি একটা করুন, যেখানে প্রত্যেকটা ইনভেস্টমেন্ট, আপনার অ্যাসেট সব কিছু লিখে রাখুন। কোনো পাসওয়ার্ড থাকলে পাসওয়ার্ড লিখে রাখুন, কোনো অ্যাডভাইজারের নাম অ্যাড্রেস লেখা থাকলে সেখানে লিখে রাখুন, এবং সেটা আপনার ফ্যামিলি মেম্বারকে জানিয়ে রাখুন যে আমার যদি কোনো সুবিধা অসুবিধা, কোথাও কোনো সমস্যা হয় তাহলে এই ডায়েরিটাতে হাত দেবে, তোমরা সব পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা আর বড় করছি না। এই যে 7টা ভুল যে মিস্টেকগুলো আমরা করি, এগুলো নিয়ে যে আলোচনা করলাম, যদি আপনার লাইফে কোথাও একটু ভ্যালু অ্যাড করতে পেরেছি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং প্লিজ কমেন্টে লিখবেন যে এরকম ধরনের ফ্যামিলি প্রোটেকশন ডায়েরি, যেখানে আপনি প্রত্যেকটা জিনিস লিখে রেখেছেন, সেরকম আপনার করা আছে কি না। যদি করা থাকে ইয়েস অবশ্যই লিখবেন, আর যদি করা না থাকে তাহলে আপনি লিখুন নো, বাট আপনি সেটা করুন। ধন্যবাদ, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে।